মা, মা খুব ব্যথা করছে পেটে। ও মা গো। কি গো শীতলা, কি লাগছে দেখে? বৌমার কি হয়েছে? এত পেটে ব্যথা কেন সকাল থেকে? আরে কাকি, দেখছি, দাঁড়ান দেখছি। অত হড়বড় করার দরকার নেই। পেটটা যেমন ফুলে আছে, মনে হচ্ছে তো যে আপনার বৌমা গর্ভবতী। তাই একবার চেক করে নি। কি বলছো শীতলা? আমার বৌমা বিধবা, সে গর্ভবতী কেমন করে হতে পারে? তুমি পাগল হয়ে গেছো নাকি? না বৌমা, কি করে ফেলেছো গো? বিধবা হওয়ার পরে কি কাণ্ড করলে? আমরা তো মুখ দেখাবার কোথাও থাকবো না গো। কি করলে বৌমা? এমন কেন করলে? আর ওই সেই হতচ্ছাড়াটা কে আছে জানি, তারপরে আমি ওর বোঝাচ্ছি মজা। আরে কাকি, একটু চুপ করেন, দেখতে দেন ভালো করে। আপনার বৌমা এক তো এদিকে ব্যথায়, আর আপনি বকর বকর করে যাচ্ছেন। চুপ করে বসেন তো, দেখি আমি। হায় রে আমার পোড়া কপাল রে, কি হলো রে? ছেলে যাওয়ার পর বৌমা কি কাণ্ড করলো রে আমার কপাল রে। এবার কি হবে? গ্রামে কিভাবে মুখ দেখাবো রে? হ্যাঁ, একটু জোর দাও, জোর দাও, এক্ষুনি হয়ে যাবে। জোর দাও তো একটু। এই নিন কাকি, আপনার হয়েছে। পোতা না পতি দেখুন এবার। কি শীতলা, বৌমার পেট থেকে ছাগলের বাচ্চা বার করছো? তুমি পাগল হয়ে গেছো নাকি? মানুষের জায়গায় ছাগলের বাচ্চা, কি করে সম্ভব? আরে কাকি, আমি কি করব? যা ছিল তাই বার করলাম। এবার আপনাদের সমস্যা, আপনারা দেখে নিন। আমি যাই বাবা। কি বৌমা, ছাগলের বাচ্চা পেট থেকে? আরে আমার ছেলে যাবার পর থেকে এই পাঁঠাটাকে ঘরে রেখেছো, এরই মনে হয় সব কিছু দান দেন। একে আজকে আমি ছাড়বো না। আজকে এই পাঁঠার চক্করেই তোমার পেট থেকে ছাগলের বাচ্চা বেরোচ্ছে মনে হচ্ছে। দাঁড়া রে পাঁঠা, তোকে একদিক কি আমার একদিক কি? দাঁড়া দেখি তোরে পাঁঠা কোথাকার রে। শাশুড়ি মা শান্তি দেবী সেই ঘরে পোষা পাঁঠাটাকে মারতে যায়। আসলে কি ব্যাপার, এমন কি করে হয়? রূপার পেট থেকে ছাগলের বাচ্চার জন্ম, কি সম্ভব? শব্দস কি পাঁঠাটার? জানার জন্য কিছু সময় আগে যায়। সুন্দরপুর গ্রামে সঞ্জয় নিজের বউ রূপা এবং তার মা শান্তি দেবীর সঙ্গে থাকত। সঞ্জয় এক পরিশ্রমী কৃষক ছিল। সে প্রতি সকালে মাঠে কাজ করার জন্য চলে যেত, আর এইদিকে রূপা ঘরের কাজবাজ করত। প্রতিদিনের মতন আজকেও সেই সকালে রূপা কাজ করছিল। তার শাশুড়ি মা সেখানে এসে, কি গো বৌমা, সকাল সকাল কাজে হাত দিলে? আমার চাটা তো এখনো পেলাম না, আজকে কি আর পাবো না নাকি? আরে না না মা, নিশ্চয়ই পাবেন, আমি ভুলে গিয়েছিলাম, এক্ষুনি এনে দিচ্ছি। আপনি ঘরে গিয়ে বসুন, আমি নিয়ে আসছি। হ্যাঁ, তা ভালো, একটু তাড়াতাড়ি নিয়ে আসিও। তারপর রূপা যায় রান্নাঘরের দিকে চা করতে, আর শাশুড়ি মা নিচের ঘরের দিকে। এইরকমই আস্তে আস্তে সময় পার হতে লাগে। রূপার বিয়ে হওয়া অনেক বছর হয়ে গেছিল, কিন্তু এখনো কোনো বাচ্চা ছিল না। তাই তার শাশুড়ি মা ওকে অনেক কথা শোনাতো, বাঁচ বলতো। তাই আজ রূপা এক নির্ণয় নিয়ে নিজের স্বামী সঞ্জয়ের কাছে আসে। আরে রূপা, তাহলে আমি বেরোচ্ছি মাঠের দিকে। শোনো না, তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি কথা? বলছিলাম যে আমাদের কয় বছর হয়ে গেল বিয়ে হওয়া, এখনো কোনো বাচ্চা নেই। তাই শাশুড়ি মা মাঝে মধ্যে আমাকে বাঁচ বলে ডাকে। খুবই খারাপ লাগে গো। শুনেছি পাশের গ্রামে এক সাধু বাবা আছে, সে জড়িবুটি দেয় আর পুজো পাঠ করায়, যার জন্য অনেক কাউরের বাচ্চা হয়েছে। আমিও কি তার কাছে যাব? পুজো পাঠ করে কি আর কি বাচ্চা হয়? তাও গিয়ে দেখে নিও, তোমার মনের সন্তুষ্টির জন্য। যদি কোনো জড়িবুটি দেয় ভালোই আছে, তুমি দেখে নাও, আমি মাঠের দিকে যাই, দেরি হচ্ছে। এই কথা বলে সঞ্জয় ঘর থেকে বাইরে চলে যায়। আর এইদিকে রূপা, সঞ্জয় তো বলে দিয়েছে, তাহলে আজকে দুপুর বেলার দিকে যাব সেই সাধু বাবার সঙ্গে দেখা করতে।
যদি সাধু বাবা কোনো জড়িবুটি দেয় বা কোনো পুজো পাঠ করতে বলে যার জন্য আমি মা হতে পারি, খুব ভালো হবে ঠাকুর। রূপা খুঁজতে খুঁজতে সেই গ্রামে এসে পড়ে। সেখানে এসে দেখে সাধু বাবা এক গাছের তলায় বসে সাধনা করছে। রূপা দেখে অনেক খুশি হয়ে যায়। সেই সাধু বাবার কাছে যায়। প্রণাম বাবা। খুশি থাকো। বলো মা, কি অসুবিধা হয়েছে যে তোমাকে এখানে আসতে হলো? আগে তো কখনো দেখিনি এখানে। বাবা, আমি পাশে গ্রামে থাকি। কয় বছর হয়ে গেছে বিয়ে হওয়া, এখনো মা হতে পারিনি। শাশুড়ি মা প্রতিদিন এবার কথা শোনায়, বাজ বলে ডাকে। বাবা, আপনি কোনো জড়িবুটি বা কিছু দেন না যাতে আমি মা হতে পারি, বাজ নামের কলঙ্ক থেকে বার হতে পারি। বাবা, নিশ্চয়ই বার হবে বেটি, চিন্তা করিস না। এই দেখ, এই গাছটা সাধারণ গাছ না। আমি এই গাছতলায় তপস্যা করি, সবকিছু সবাই পায়। মন থেকে তুই এই গাছের কাছে প্রার্থনা কর, দেখবি তুই নিশ্চয়ই মা হবি। বাবা, এই সত্যি কথা, তা আমি এক্ষুনি প্রার্থনা করছি। হে গাছ মাতা, আমার প্রার্থনা শুনো। আমার অনেক মন যে আমি মা হই। আমার শাশুড়ি মা প্রতিদিন শোনায় আমি কি সত্যিতে বাঁচ। তো তুমি আমাকে আশীর্বাদ করো না যাতে আমি মা হয়ে যাই, এই পাঁচ নামের কলঙ্কটা আমার কাছ থেকে দূর হয়ে যায়। আমাকে আশীর্বাদ করো। রূপা সেই গাছের কাছে প্রার্থনা করে, বাচ্চা হবার কামনা জানায়। তখনই এই রাস্তা দিয়ে সঞ্জয় যায়। সঞ্জয় রূপাকে দেখে, আরে এ তো মনে হচ্ছে রূপা, এইখানে কি করছে গাছতলায় এই ভণ্ডা সাধুর কাছে? এক্ষুনি সাবধান করি। আরে রূপা, এইখানে কি করছো এই গাছতলাতে হাত জোর করে? হ্যাঁ গো, তুমি এসেছো এই দিক দিয়ে হঠাৎ করে। দেখো না, এই সাধু বাবা বলেন যে আমরা এই গাছের কাছে যা চাইবো সব পাবো, মন দিয়ে চাইলেই হলো। তুমি এসো না আমার সঙ্গে, দুজনে মন থেকে চাই যাতে আমরা মা বাবা হতে পারি, আমাদেরও এক সন্তান হোক। তুমি পাগল নাকি? এই গাছের কাছে হাত জোর করে চাইলে কি সন্তান হয়? আর এই ভণ্ডা সাধুর কথাতে তুমিও চলে এলে? এই ভণ্ডা সাধুরা এইরকম করে লুটে সবাইকে। চলো শিগগিরই চলো এখান থেকে, না তো এই ভণ্ডা সাধু ভণ্ডামো করে তোমাকে নিশ্চয়ই ফাঁসিয়ে নেবে আর কিছু টাকা টেনে নেবে। সঞ্জয়ের এই কথা শোনাতে সাধু বাবাকে অনেক রাগ লাগে। কি বললি তুই? আমি এক ভণ্ডা সাধু? ভণ্ডাকে ভণ্ডা বলবো না তার কি? এই গাছতলায় বসে লোককে ফাঁসিয়ে পয়সা কামাচ্ছ, আর কি চাও? কোনো কর্ম করতে পারো না? এ আমার কর্ম, আমার সাধনা, আর তুই আমাকে ভণ্ডা বলছিস? লোকের সেবা করি যাতে ওদের কষ্ট দূর হয়, আর তুই আজকে আমার উপরে দোষ লাগাচ্ছিস? ছাগলের মতন বুদ্ধি কোথাকার, লোক চেনার ক্ষমতা নেই। এক তপস্বীকে ভণ্ডা সাধু বলছিস? যেমন তোর বুদ্ধি সেই রকম তোর শরীরটা হয়ে যাবে। যা, আমি তোকে শ্রাপ দিচ্ছি, তোর শরীরটা ছাগলের মতন হয়ে যাবে। দেখলে রূপা, তোমাকে বললাম ভণ্ডা সাধু, তো বিশ্বাস হলো না তো? এবার ওর কথা শুনে বিশ্বাস হলো তো যে এক ভণ্ডা আর ভণ্ডার মতন কথা বলছে? দেখতে দেখতে হঠাৎ করে সঞ্জয়ের শরীরে আজব এক জিনিস হতে লাগে, আর কিছু সময়ের মধ্যেই সঞ্জয় এক ছাগলে পরিণত হয়ে যায়। তা দেখে রূপা অনেক ভয় পেয়ে যায়। আরে সঞ্জয়, কি হয়ে গেল গো তোমার? সাধু বাবা এ কি করলেন? আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, ওকে আবার থেকে মানুষ বানিয়ে দেন। ওর অনেক বড় ভুল হয়ে গেছে আপনাকে চিনতে। মুখ থেকে একবার হওয়া কথা পাল্টাতে পারে না, এবার তো ওকে নিজের কর্মের ফল ভুগতেই হবে। তো কি বাবা, ও কি আর কোনোদিনও ঠিক হবে না? এরকমই থাকবে? হবে। যেই দিন ওর পাপের শাস্তি পেয়ে যাবে সেই দিন নিশ্চয় ও আসল রূপে চলে আসবে। রূপার কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই ও নিজের ছাগল স্বামীকে নিয়ে সেখান থেকে ঘরের দিকে ফিরে। রূপা ঘর ফেরে, সঙ্গে নিজের ছাগল স্বামীকে নিয়েও আসে। সামনে শান্তি দেবী রূপার শাশুড়ি মা ছিল। হ্যাঁ গো রূপা বৌমা, অনেক দেরি তো হয়ে গেল। সঞ্জয় তো এখনো পর্যন্ত চলে আসে গো,
আজকে এখনো এলো না, কি জানি কোথায় গেল। তোমার সঙ্গে কি দেখা হয়েছিল? রূপাকে সেই সাধু বাবা মানা করেছিল এই বিষয়ে কিছু বলতে, না তো সঞ্জয় আর কোনোদিনও মানুষ হতে পারবে না। না মা, জানি না, আমার সঙ্গে তো দেখা হয়নি এবং কেউ খবরও দেয়নি। আসবে দেখুন। তা তুমি এই ছাগলটাকে কোথা থেকে আনলে ধরে? রাস্তায় এক জায়গায় বাঁধা ছিল, কেউ ছিল না। অনেকক্ষণ দাঁড়ালাম কিন্তু কেউ এলো না, তাই ওকে ঘরে নিয়ে এলাম। যদি কেউ খোঁজ করতে আসে তখন নয় দেয়া যাবে। একাই বাঁধা থাকলে কিছুতে জন্তু জানোয়ারে খেয়ে নেয় যদি, এই জন্য বাড়ি নিয়ে এলাম। আমার সঙ্গেই থাকুক, খুব পছন্দ আমার এই ছাগলটা। এ কথা বলে রূপা নিজের ছাগল স্বামীকে ঘরের ভেতরের দিকে নিয়ে যায়। আর এদিকে তার শাশুড়ি মা, আর কি হবে বৌমার, মানুষ থেকে এবার ছাগল ভালোবাসতে লেগেছে। হ্যাঁ, কয়দিন এইরকমই পার হয়। সঞ্জয়ের কোনো পাতা পাওয়া যায় না। জানা যায় না যে সঞ্জয় কোথায় গেল, কি হলো। শান্তি দেবী ঘরে বসেছিলেন, তখনই সেখানে রূপা চা নিয়ে পৌঁছায়। মা, এই নিন চা। বৌমা, দুঃখের কথা, কিন্তু মানতে তো হবে, সঞ্জয়ের কোনো পাত্তা নেই। সে কোথায় গেল, কি হলো। আর মনে হয় না সে যে এই জগতে আছে, মনে হয় সে চলে গেছে। কোনো জন্তু জানোয়ারে তাকে মেরে ফেলেছে। কি আর করব, কিন্তু তোমাকে এই বস্ত্র ত্যাগ করতে হবে। যার স্বামী না থাকে তাকে কিন্তু সাদা কাপড় পরতে হয়। তুমি এই কাপড় পরে আর আমার সামনে আসিও না, আর আশা জাগায়ও না যে সঞ্জয় আছে, কেননা সে আর ঘুরে আসবে না কোনোদিনও মনে হয়। এই জন্য তুমি যাও, শিগগিরই এই বস্ত্র ত্যাগ করে সাদা বস্ত্র পরে এসো। কিন্তু মা, সঞ্জয় তো। হ্যাঁ হ্যাঁ, জানি যে তুমি কি করে মেনে নেবে যদি তার শরীরটাকে না দেখতে পাও। তো অনেক সময় আমাদেরকে অনেক কিছু মেনে নিতে হয়। যাও বৌমা, যাও, বস্ত্র বদল করে এসো। রূপা নাচিও কিছু বলতে পারে না, কেননা জানে যে এর পরিণাম কি হতে পারে। তাই ও কিছু বলে না, চুপচাপ ঘরের ভেতরে চলে যায় আর সাদা বস্ত্র পরে বার হয়ে আসে বিধবার বস্ত্র। তা দেখে শান্তিদেবীকে খুব খারাপ লাগে, কিন্তু সে এটা মেনে নেয় যে তার ছেলে আর এই জগতে নেই। বর্তমান সময় শান্তিদেবী সেই ছাগলটাকে তাড়াতে তাড়াতে ঘর থেকে বার করে। ছাগলটা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। শান্তিদেবী আর দৌড়াতে পারে না, হাঁপিয়ে যায়। আরে, হাঁপিয়ে গেলাম। এই মরা ছাগল যবে থেকে এসেছে এই ঘরের কোনো কিছু ভালো হয় না। আজকে তো বিদায় দিলাম, এবার আসলে এর একদিক কি আমার একদিক কি, ছাড়বো না, ঠ্যাং ভেঙে রেখে দেব। তারপর শান্তিদেবী ঘরের দিকে ফিরতে লাগে, তখনই পিছন থেকে আওয়াজ আসে, মা, মা। কে? তো সঞ্জয় মনে হচ্ছে। সঞ্জয়? হ্যাঁ রে সঞ্জয়, তুই বেঁচে আছিস বাবা? কোথায় ছিলিস এতদিন থেকে? তোর এই মুখ দেখার জন্য এই মা পাগল হয়ে গিয়েছিল। কোথায় ছিলিস বাবা? আয় বাবা, ঘরে আয়। বৌমার অবস্থা দেখ কি হয়েছে। আর আজকে তো অঘটন ঘটেছে। বৌমা এক বাচ্চাকে জন্ম দেয়, সেও ছাগলের বাচ্চা। এক মরা ছাগল কিছুদিন থেকে আমাদের ঘরে ছিল। আয় বাবা, আয় ঘরে, তোকে সব কথা বলি। তারপর শান্তিদেবী সঞ্জয়কে নিয়ে ঘরের ভেতরের দিকে যায়। শান্তিদেবী সঞ্জয়কে ঘরে নিয়ে আসে। দেখ বাবা, দেখ এই অবস্থা, দেখ কি কি হয়েছে। হ্যাঁ মা, আমি সবকিছুই জানি। আমি তো এখানেই ছিলাম, সবই জানতাম। তার মানে বাবা, তুই এখানেই ছিলিস আর দেখতে পেলাম না আমরা? এ কেমন করে সম্ভব? তারপর সঞ্জয় সব কথাই নিজের মাকে বলে ফেলে যে কি ব্যাপারে সে মানুষ থেকে ছাগল হয়ে গিয়েছিল, আর আজকে তার বাচ্চার জন্মের পর সে আবার থেকে মানুষ হলো, কিন্তু তার বাচ্চাটা তো ছাগলেরই থেকে গেল। এগো বৌমা, তো তুমি আগে আমাকে কেন বলনি যে সেই ছাগলই আমার ছেলে সঞ্জয় ছিল? এইসব ঘটনা ঘটেছিল। আমা,
সে কথা বলা যেত না। যদি সে কথা বলে দিতাম তাহলে সঞ্জয় আর কোনোদিনও মানুষ হতে পারতো না, সব দিন ছাগল হয়েই থেকে যেত। ঠিক করেছো বলনি তো, এবার তুমি শিগগিরই যাও, আবার আগের মতন সেজেগুজে এসো, সিঁদুর লাগিয়ে এ বস্ত্র ত্যাগ করো। আমার ছেলেকে বেঁচে থাকতে আমি তোমাকে এ বস্ত্রে দেখতে পারি না। যাও বৌমা যাও। রূপা তাড়াতাড়ি ঘরের ভেতরের দিকে যায় আর আগের মতন আবার থেকে শাঁখা সিঁদুর পরে আলাদা কাপড় পরে চলে আসে। এই ছাগলের বাচ্চাকে সবাই ভালোবাসে, খুব ভালো করে রাখে সবাই। আস্তে আস্তে সময় পার হয়, সবকিছু আগের মতন সাধারণ হয়ে যায়। কিছু মাস পর রূপা গর্ভবতী হয়। তা দেখে শান্তি দেবী তার শাশুড়ি মা খুব খুশি হয়। কিছু মাস পর রূপা এক মিষ্টিপাড়া বাচ্চাকে জন্ম দেয়। তা দেখে তার শাশুড়ি মা অনেক খুশি হয়। পুরো পরিবার ভরে পড়ে খুশিতে, আনন্দেতে। আর আগের জীবনটা সবাই মিলে এবার থেকে খুশিতে খুশিতে ব্যতীত করে। আর সেই ছাগল বাচ্চাটাকেও ছাড়ে না, তাদের সঙ্গে খুশিতে রাখে।